কোন বিপদটা যে কখন কার ঘাড়ে এসে পড়ে ভাই এটা বোঝা খুব মুশকিল। কিছুদিন আগে ভিডিও বানাইছিলাম যে ঢাকার বাইরের বিভিন্ন শহরের লোকজন কারেন্ট বা ইলেকট্রিসিটির জন্য বেশ কষ্টের মধ্যে আছে। আর আজকে বাসা থেকে এখন বেরোইতে গেছি, এখনো লিফট বন্ধ, এর আগেও ছিল, আমি এর আগে একবার নামছি উঠছি বন্ধ লিফটে সিঁড়ি দিয়েই। আর এখন যখন বেরোইতে গেছি ফাটাস করে দেখি ইলেকট্রিসিটিটা চলে গেল। অ্যান্ড দিনে জেনারেটর খুব একটা চালানো হয় না, একবার চলছে পরে বন্ধ করে দিচ্ছে। এই হলো অবস্থা। আমি ভাবছিলাম ঢাকার বাইরে শুধু ইলেকট্রিসিটি যায়, এখন দেখি ঢাকাও শুরু হয়ে গেছে। এই সমস্যার শেষ কবে কখন কিভাবে হবে ও বাংলাদেশ জানি না। আমার এই বাইকটার কিলোমিটার হয়ে গেছে 3055 কিলোমিটার অলরেডি। কিনছি অনেক দিন, কিন্তু কিলোমিটার চলছে কম, কারণ বাইরে আসলে ওইভাবে যায় না। এই বাইকটা শুধুমাত্র বাইরে চলছে হচ্ছে ঢাকা রংপুর ঢাকা 600-700 কিলোর মতো চালাইছি ওই রোডে। এছাড়া আর এই বাইকটা ঢাকার বাইরে কোনো জায়গায় যায় না। আচ্ছা, আজকে বাইকের এই ব্যাপারগুলো নিয়ে কথা হবে না, আজকে কথা হবে অন্য একটা টপিক নিয়ে। সেটা হলো যে একটা বাইক আপনারা যখন কিনেন বা আমরা যখন কিনি, তখন ওই বাইকটার তো আমরা নাম ট্রান্সফার করি, একজনের নামে থাকে আর নাম ট্রান্সফার করে ফেলি। কিন্তু এছাড়াও নাম ট্রান্সফারের আরেকটা ব্যাপার আছে। সে ব্যাপারটা কি, ওই ব্যাপারটা নিয়ে আজকে একটু ছোট করে আপনাদেরকে শোনাই। নাম ট্রান্সফার নর্মালি একটা মানুষের নামে যদি থাকে তাহলে প্রসেসগুলো কি, এবং যদি অন্য কারো নামে থাকে, মানে মানুষের নাম ছাড়া যদি কোনো কোম্পানির নাম থাকে, দুইভাবেই বাইকের রেজিস্ট্রেশন হয়। ওইটার ব্যাপারটাও আপনাদের সাথে একটু হালকা শেয়ার করি। প্রথমত, যদি কোনো ব্যক্তি মালিকানা বাইক আপনি কেনেন, ধরেন এই বাইকটা আমার কাছ থেকে কেনেন, তাহলে এই বাইকটা আমি কি কাগজ দিব। যদি কেনার সাথে সাথে বিক্রি হয়ে যায় তাহলে এই বাইকের তো জানি আমরা অন টেস্ট বাইকে জাস্ট বাইকের ফাইলটা থাকে। আর যদি এরকম হয় যে না, কেনার সাথে সাথে না, বাইকটা আমি রেজিস্ট্রেশন করে ফেলছি, সেই ক্ষেত্রে প্রথমত একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আর একটা থাকবে হচ্ছে ট্যাক্স টোকেন। এই দুইটা আপনাকে বাইকের সাথে দিবে এবং আপনি বাইকটা নাম ট্রান্সফার করে ফেলতে পারবেন। অ্যান্ড অ্যাকনলেজমেন্ট স্লিপ হওয়ার পর যতদিন ফিঙ্গারপ্রিন্ট না হবে ততদিন আসলে বাইকটা নাম ট্রান্সফার হবে না। এটা জেনে নেবেন যে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে কিনা, এক। অ্যান্ড দ্বিতীয়ত, ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে এসে বাইকটা বিক্রি করতে পারবে। তবে একটা রুল ছিল এর আগে যে বাইকের যে নাম্বার প্লেট ওটা ডিজিটাল না পাওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না। বাট এইটা মনে হয় এখন আর এই রুলটা নাই, এখন শুধু ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলেই বাইকটা বিক্রি করে ফেলা যায়। এখন এখানে আবার খেলা আছে। ধরেন আপনি আমার বাইকটা কিনলেন, ফিঙ্গারপ্রিন্ট অবস্থায় আপনি নিয়ে নিলেন, আপনার নামে নাম ট্রান্সফার করে ফেললেন। অ্যান্ড এটা যদি অনলাইনে আপনার নামে আপডেট না হয়, আপনার নাম পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা না হয়, তাহলে আবার আপনিও বেচতে পারবেন না। বেচতে পারবেন কিন্তু নাম ট্রান্সফার করতে পারবেন না, কারণ বাইকটা তো তখনও পর্যন্ত আমার নামে। আপনার নামে যখন যাবে তখন আপনার কাছে একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার SMS আসবে। তো এই হচ্ছে প্রসেস একটা ব্যক্তি মালিকানা বাইক কেনার ব্যাপারে। মানে যার নামে ফিঙ্গার হবে সে বাইকটা বেচতে পারবে, তার আগ পর্যন্ত অন্য কারো কাছ থেকে ওই বাইকটা আপনি কিনবেন না, বা সরাসরি মালিকের কাছ থেকেও বাইকটা কিনবেন না, কারণ ফিঙ্গার না হওয়া পর্যন্ত ওই বাইকটার মালিক বিআরটিএতে বা সার্ভারে সে নিজেও না। এই হলো একটা ব্যাপার। এই ফাপরে অনেকেই পড়ে। আগে একটা সময় ছিল হাতে কলমে হইতো, তখন দেখা যেত 3-4 বার হাত বদল হয়ে গেছে বাইকের, কিন্তু শুধু ফাইলই ওই যে বিআরটিএতে জমা পড়ে আছে, বছরের পর বছর যায় কিন্তু ফিঙ্গারও হয় না, নাম ট্রান্সফার আসলে অনলাইনে আপডেটও হয় না। এই সমস্যাগুলো আছে, এবং এই সমস্যাগুলা থেকে বিআরটিএ আসলে মানুষকে বের করার জন্যই এখন যেটা করছে, এখন এই অনলাইন সিস্টেমটা করে ফেলছে। এখন মোটামুটি গাড়ির মতো, গাড়ির নাম যেমন আপনি যদি আজকে গাড়ি কিনে নাম ট্রান্সফার করেন, কালকে আবার আপনি বিক্রি করে ফেলতে পারবেন, ঠিক ওরকম বাইকটাও আপডেট করার চেষ্টা করতেছে। তবে বাইকটা অনেক বেশি অংশে অনেক বেশি সংখ্যায় হয়, এই জন্য একটু মাঝে মধ্যে সার্ভার টার্ভার ঝামেলা হয়, অথবা ওরা ইচ্ছা করে এই কাজটা করে। এখন বিআরটিএতে আমার অনেক ভাই ব্রাদার আছে, বাট এই কাজটা হয়তো আমার মনে হয় ইচ্ছা করে করে, এটা উনারা ভালো জানবেন। কারণ এরকম একটা সার্ভার ভাই, আমাদের যদি ঘর থেকে আমরা কোনো সার্ভার চালাই ওইটা ঠিক মতো চলতেছে, আর একটা গভর্নমেন্ট সার্ভার বিআরটিএর মতো এত বড় একটা জিনিসের এইটার সার্ভারে এত প্রবলেম হবে ভাই, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এগুলোর পিছনে আসলে কোনো না কোনো রহস্য আছে। এবার আসেন, যদি কোনো কোম্পানির বাইক কিনেন, এখন কোম্পানির বাইক কি, কোম্পানির বাইকের আগে আরেকটু মানে বলে যাই। প্রথমে বললাম না, বাইকের অ্যাকনলেজমেন্ট স্লিপ হয়, অ্যাকনলেজমেন্ট স্লিপের পরে হচ্ছে আপনার ফিঙ্গার হওয়ার পরে একবার ডেট বাড়ায় দিবে, নাম্বার প্লেট হওয়ার পরে আরেকবার ডেট বাড়ায় দিবে। এরপরে ওই ডেটটা থাকবে হচ্ছে কিসের জন্য জানেন? ওই ডেটটা থাকবে হলো আপনার একটা ব্লু বুকের জন্য। আর ওই ব্লু বুকটা চলে আসলে দেন বাইকটা আপনার হয়ে গেল। ওই ব্লু বুক অবস্থায় সেম, আপনি যদি বাইক কিনেন ওই ব্লু বুকটা জমা নিয়ে নেবে, আবার আগের মতো অ্যাকনলেজমেন্ট স্লিপ দিবে, ওর পরে আপনার ফিঙ্গার হবে, এরপরে আবার ব্লু বুক দিবে। তবে যদি 10 বছরের নাম্বার করা থাকে, তাহলে যেটা ট্যাক্স টোকেন, ওই ট্যাক্স টোকেনটা আগের নামেই থেকে যাবে। যদি আপনি আপডেট না করেন, ওটা আপডেট করা না করা একই কথা, ট্যাক্স টোকেন অত বড় কোনো ইস্যু না। আর যদি 2 বছরের হয়, তাহলে যার নামে পরবর্তীতে নাম ট্রান্সফার হবে, 2 বছর পরে যখন তুলতে যাবেন, আবার মানে আপডেট করতে যাবেন ট্যাক্স টোকেন, দেখবেন যে আপনার নামেও চলে আসছে, বা ওই যে যার নামে ফিঙ্গার হয়েছে তার নামে চলে আসবে ওইটা। এই হলো অবস্থা। তো বাইক প্রথম থেকে শেষ পর্যন্ত কিনতে পারবেন ব্যক্তি মালিকানারগুলা। সেম আপনি যদি কোনো একটা কোম্পানির নামে বাইক কিনেন, ধরেন এই বাইকটা বাইক ফেরির নামে, বাইক ফেরি একটা ব্র্যান্ড, অ্যান্ড এই বাইকটা বাইক ফেরির কোনো একটা
ওয়ার্কার চালায়, এই কারণে এই বাইকটা বাইক ফ্রির নামে কিনছে। এই ক্ষেত্রে হচ্ছে এই বাইকটা যখন জমা পড়বে বিআরটিএতে ফাইল, তখন হচ্ছে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে বাইক ফেরির নামে, অ্যান্ড কোনো একটা নাম্বার দিবে যেটা বাইক ফেরির কোনো একটা কর্মকর্তার। বাইক ফেরি এখানে একটা ব্যক্তি মালিকানা না, এটা একটা কোম্পানি মালিকানা বাইক হবে। এটা কমার্শিয়াল বাইকও বলতে পারেন। বাইকে আসলে ওইভাবে কমার্শিয়াল হয় না, তো উবার পাঠাও এগুলাই কমার্শিয়াল লাইসেন্স হয় না। আর এই ব্যক্তি মালিকানা আর কোম্পানি মালিকানা এগুলা দিয়ে কি আসবে যাবে, কি শুরু করছে এরা, পুরা রাস্তাটা আটকা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রথমে জমা পড়বে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আর পাবেন হচ্ছে একটা ট্যাক্স টোকেন সেম, অ্যান্ড তারপরে ফিঙ্গারপ্রিন্ট হবে না, ফিঙ্গারপ্রিন্টের কোনো কাজ নাই, নাম্বার প্লেট আসবে। অ্যান্ড নাম্বার প্লেট ওঠানোর জন্য যেটা করা লাগে, সেই কোম্পানির একটা অথরাইজেশন পেপার বা একটা ছাড়পত্র দেওয়া লাগে, একটা এনওসি দেওয়া লাগে এই টাইপের, যে হ্যাঁ এই লোক এই বাইকটার এই নাম্বার প্লেটটা উঠাইতে চাইতেছে। তবে ওই ফোনটা হয়তো সাথে থাকা লাগতে পারে, যে ফোনটার নাম্বার দিয়ে ওই রেজিস্ট্রেশনটা হয়েছে, গেল এক। অ্যান্ড তারপরে এটার ব্লুবুকও হবে, মানে এটার স্মার্ট কার্ডও হবে, কিন্তু স্মার্ট কার্ডের ছবির জায়গায় কোনো ছবি থাকবে না। নর্মালি আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, ওই ন্যাশনাল আইডি কার্ডের মতো এই সমস্ত বাইকের স্মার্ট কার্ডের মধ্যেও একটা ছবি থাকে, ব্যক্তি যে মালিক। তো ওইটা যখন চেঞ্জ হয় তখন আবার মালিকানা চেঞ্জ হলে নতুন কার্ড আসলে নতুন মালিকের ছবি আসে। কিন্তু ব্যক্তি মালিকানা বাইকে এটা হলেও ওই কোম্পানি মালিকানা বাইক বা কোনো ব্র্যান্ডের নামে যদি বাইক থাকে, ওই ছবিটার জায়গাটা ফাঁকা থাকবে, মানে ওই যে ফেসবুকে ছবি না দিলে যেরকম দেখা যায় ওরকম দেখা যাবে। এ হলো ব্যাপার। অ্যান্ড যদি কিনতে যান তাহলে একটু ফাপড়ের ব্যাপার আছে, আবার নাইও, কারণ এই কোম্পানি বাইকগুলো অনেক সময় দেখা যায় লোনে নেওয়া থাকে, অনেক সময় এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে। তবে লোনে নেওয়া থাক আর যাই করা থাক, যদি আপনার নামে আপনি ট্রান্সফার করে নিয়ে নিতে পারেন, সেই লোন টোন সব কিছুর ঝামেলা থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। এই কারণে যদি কোনো কোম্পানির বাইক কিনেন, কেনার পর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন কেনা এবং নাম ট্রান্সফার একদিনে করে ফেলার, তাহলে আপনি সব ঝামেলা থেকে বের হয়ে যাবেন। তা নাহলে যদি কোনো লোন থাকে বা কোনো কিছু থাকে, লোনের বাইক কিনলে কিন্তু ভাই ফাপড় আছে, আপনি ওই লোনের দায়িত্ব আর আপনি নেবেন না। এই কারণে যদিও বিক্রি করা যায় না, ধরেন কোনো লোন নেওয়া থাকলে আসলে ওই লোন দেওয়া কোম্পানিটা ওইভাবেই বাইকটারে বিক্রি করে যাতে সে বাইকটা আর সে আর না বিক্রি করতে পারে ওই লোন পরিশোধ না করে। তো ওরকম বড় কোনো ইস্যু না এগুলা, বাট কিনতে গেলে চেষ্টা করবেন নাম ট্রান্সফারটা করে নেওয়ার। আরেকজনের নামে বাইক চালাইলে এখন যে এই মামলা এই মামলা সেই মামলা, সামনে আইন আরও করা হবে। এই কারণে চেষ্টা করবেন নিজের নামে বাইক চালাবেন, একদম বুক ফুলায় যেভাবে খুশি সেভাবে চালাবেন, কারো কোনো ধারতে আপনাকে হবে না। তবে হ্যাঁ, ওই যে যদি কোনো কোম্পানির নামে বাইক থাকে তাহলে একটু ওই কোম্পানির সাথে কথা বলে নিতে পারলে ভালো, যে আসলেই কি বাইকটা ওই কোম্পানি থেকে কী পারপাসে এই লোক চালাইতেছে, এই লোক কি বেচার দাবি রাখে কি না। আর নাম ট্রান্সফারের ব্যাপারটা কী জন্য বললাম, দাঁড়ান ঘুরায় বলতেছি। ওকে, নাম ট্রান্সফারের ব্যাপারটা বললাম হচ্ছে, ধরেন কোনো কারণে অন্য কোনো ঝামেলা আছে বা কিছু, আপনি একটা বাইক কিনলেন, টাকা দিয়ে দিলেন, পরবর্তীতে দেখলেন যে নাম ট্রান্সফার করতে গিয়ে এই কাগজ নাই সেই কাগজ নাই, এই জায়গায় লোনে আটকে আছে ওই জায়গায় লোনে আটকে আছে। ভাই, টাকা যার পকেটে যায় তার কথা বলে, তো আপনি টাকাটা দিয়ে বাইকটা কিনছেন, পরবর্তীতে যদি এরকম একটা ঝামেলা ফেস করেন, কেন করবেন ভাই? টাকা তো আপনাকে দিতেই হবে, নাম ট্রান্সফারের টাকাও দিতে হবে। তো যে টাকাটা 10,000 5,000 6,000 7,000 যাই লাগুক না কেন, এই টাকাটা জোগাড় করে প্রয়োজনে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন পরে বাইকটা কিনেন, বাট ঝামেলাহীনভাবে বাইক কিনেন। যে কোনো এই ধরনের জিনিস যেগুলো সরকারিভাবে মানে রেজিস্ট্রেশন হয়, এগুলা চেষ্টা করবেন, জায়গা জমি ফ্ল্যাট গাড়ি মানে এগুলা বাইক হোক, এগুলা ভেজাল মুক্ত কেনার চেষ্টা করবেন। এগুলাতে ভেজালে পড়লে অযথা একটা ভেজাল না, শখের জিনিসে ভেজালে পড়ার দরকার কি। আর ও হ্যাঁ, কোনো একটা বাইক যদি আপনি ব্র্যান্ডের নামে থাকে, ওই বাইকটা যদি আপনি কিনেন, তাহলে ওই পরবর্তীতে ট্যাক্স টোকেন ওই নামে থাকলে নাহলে আপনি চাইলে আপডেট করতে পারবেন। তবে ওটাও কোনো বড় ইস্যু না, কিন্তু ওই কোম্পানির নামে থাকলে এটা বড় ইস্যু হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি ওই বাইকটা কিনে ফেলবেন, মানে ধরেন এই বাইকটা আপনি কিনছেন, এটা কোম্পানির নামে ছিল, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার নামে আপডেট হয়ে গেলে এটা আর কোম্পানির কোনো নামগন্ধ চিহ্ন আপনি দেখতে পারবেন না। আপনার নামে ব্লু বুক হয়ে গেলে এটা একটা পার্সোনাল বাইক হয়ে যাবে। এমন না যে এটা কমার্শিয়াল ছিল এই জন্য আপনি কমার্শিয়ালি থাকবেন বা কিছু। যাই হোক, আমার এই বাইকটা কিন্তু কমার্শিয়াল না, এটা আমার ব্যক্তিগত বাইক। জাস্ট উদাহরণ টানলাম। যাক, আজকে এই ইনফরমেশনটি দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করতে চাই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটা ঢাকা বাইকের পাশে একটা খোলা বাইক রাখলাম। ও ইয়ে, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.